ওকে, তো আমি একটু যেটা বোঝাচ্ছিলাম যে সরল এবং যৌগিক ঘটনা, এটা একটু আরেকবার বুঝাই, অনেক হয়তো বা বুঝেন নাই। সরল ঘটনা এখানে হচ্ছে উপাদান একটি, একটি উপাদান থাকবে, একটি উপাদান নিয়ে যে ঘটনা গঠিত হয় তাকে বলা হয় সরল ঘটনা। যেমন হচ্ছে ঘটনা এ, ঘটনা বি, যেমন 3 পাওয়ার ঘটনা, এটা হচ্ছে যৌগিক সরল ঘটনা। যেমন শুধু 2 পাওয়ার ঘটনা, সরল ঘটনা। আর এটা হচ্ছে যৌগিক ঘটনা, সেটা হচ্ছে একাধিক উপাদান, একাধিক উপাদান নিয়ে যে ঘটনা গঠিত হয়। যেমন হচ্ছে এ হচ্ছে 2, 4 পাওয়ার ঘটনা, বি হচ্ছে 1, 3, 5 পাওয়ার ঘটনা। তার মানে আপনারা সরল ঘটনা এবং যৌগিক ঘটনা কাকে বলে এই দুইটা বিষয় বুঝতে পেরেছেন। সরল ঘটনায় কি উপাদান হচ্ছে একটি, যৌগিক ঘটনায় একাধিক উপাদান। আচ্ছা, এরপরে আরেকটু জিনিস দেখাই যে পরিপূরক ঘটনা। পরিপূরক ঘটনা যখন দুইটা ঘটনার সমষ্টি সম্পূর্ণ, এ তার বিপরীত এ আর বি, এই দুইটা ঘটনা মিলে সম্ভাবনা একের সমষ্টি হবে, একের সমান হবে, মানে মোট সম্ভাবনা সমান হবে। যেমন বুঝাই, ধরেন এ ঘটনা হচ্ছে 3, 4, 5, এবং তার বি ঘটনা কি হবে, বি ঘটনা হবে 1, 2, 6। তাহলে এটা হচ্ছে পরিপূরক ঘটনা। আবারও দেখাই, এ ঘটনা মনে করেন বিজোড় সংখ্যা 1, 3, 5, তাহলে বি ঘটনা মনে করেন জোড় সংখ্যা 2, 4, 6। আরো হইতে পারে, ধরেন এ ঘটনা সমান সমান 2, 5, বি ঘটনা সমান সমান বাকি কি কি মান আছে 1, 3, 4, 6। এইগুলো হচ্ছে পরিপূরক ঘটনা। এ আর বি পরিপূরক ঘটনা, এ আর বি পরিপূরক ঘটনা, এ আর বি পরিপূরক ঘটনা। তাহলে পরিপূরক ঘটনাগুলো বুঝতে পারছেন যে একটি ঘটলে আরেকটি ঘটতে পারবে না। এ যদি ঘটে বি হওয়ার কোনো সম্ভাবনা নাই, আবার এ যদি ঘটে এখানে বি হওয়ার কোনো সম্ভাবনা নাই, এ যদি হয় বি হওয়ার সম্ভাবনা নাই। এগুলো হচ্ছে আমাদের পরিপূরক ঘটনা। দুইটা ঘটনা মিলিয়ে সকল সম্পূর্ণ সমষ্টি এক হবে। এগুলো হচ্ছে বুঝার বিষয়। হ্যাঁ, এই সম্পূর্ণ অঙ্কগুলো আপনাকে বুঝতে হবে। ওকে, তারপরে দেখেন, তাহলে সরল ঘটনা, যৌগিক ঘটনা, নিশ্চিত ঘটনা যেটা ঘটবেই, নিশ্চিত ঘটনা, অসম্ভব ঘটনা, অনিশ্চিত ঘটনা, এটা বুঝায়নি। হ্যাঁ, এরপর আসে নিশ্চিত, যেটা ঘটবেই, নিশ্চিত যেটা ঘটবেই। ধরেন আপনি ঘটনা এ দিলেন, এই ঘটনার মধ্যে 1, 2, 3, 4, 5, 6 একটা মান ঘটবেই। ছক্কা নিক্ষেপ করলে 1 থেকে 6-এর মধ্যে একটা মান ঘটবেই, 100%, 100%। সেটা হচ্ছে নিশ্চিত ঘটনা। আপনি যদি এক্সাম দেন, আপনি এক্সাম দিলে আপনি পাসও হইতে পারেন, আবার ফেলও হইতে পারেন, নিশ্চিত একটা ঘটবেই, এটা হচ্ছে নিশ্চিত ঘটনা। আবার অসম্ভব ঘটনা, অসম্ভব ঘটনা কি ঘটনা, যার আপনি ধরেন ঘটনা বি, অসম্ভব ঘটনা, ছক্কা নিক্ষেপ করে আপনি এই শূন্য পাইলেন, এটা সম্ভব না, অসম্ভব ঘটনা। বা আরেকটা ঘটনা দেখাই, বি ঘটনা যেমন এরকম 9 পাইলেন ছক্কা নিক্ষেপ, একবার একবার নিক্ষেপ করে, এটা অসম্ভব না। এগুলো হচ্ছে অসম্ভব ঘটনা, যেটা ঘটতে পারে না, 0% সম্ভাবনা ঘটার। আরেকটা হচ্ছে আমাদের অনিশ্চিত ঘটনা, অনিশ্চিত, এটা ঘটতে পারে নাও পারে, অনিশ্চিত ঘটতে পারে আবার নাও পারে। যেমন অনিশ্চিত ঘটনার এক্সাম্পলটা দেখাই, যেমন অনিশ্চিত ঘটনা, এই ঘটনাটার ক্ষেত্রে হইতে পারে এরকম 2, 3, 4। এটা আপনি পেতেও পারেন নাও পেতে পারেন, অনিশ্চিত, এটা নিশ্চিত না, এটা অনিশ্চিত ঘটনা, অনিশ্চিত ঘটনা। তাহলে একটা নিশ্চিত ঘটনা দেখলেন, অসম্ভব ঘটনা দেখলেন, একটা অনিশ্চিত ঘটনা দেখলেন। অনিশ্চিত ঘটনা কি, যেটা ঘটবেই, নিশ্চিত ঘটনা যা ঘটবেই।
আর অসম্ভব ঘটনা যা কখনোই ঘটবে না, যা কখনোই ঘটবে না। আর অনিশ্চিত ঘটনা ঘটতে পারে আবার নাও পারে, ঘটতে পারে আবার নাও পারে, তবে এটা ঘটবেই, এটা কখনোই ঘটবে না। আর এইটা আপনার ঘটতে পারে নাও পারে। আশা করি বুঝতে পেরেছেন নিশ্চিত ঘটনা, অসম্ভব ঘটনা এবং অনিশ্চিত ঘটনা। ওকে, এই যেগুলো এখানে বলা হয়েছে। এবার পরস্পর বর্জনশীল, পরস্পর বর্জনশীল, পরস্পর অবর্জনশীল, বর্জনশীল ঘটনা, অবর্জনশীল ঘটনা, ঠিক আছে? ওকে, এখানে দেখলেও বুঝতে পারেন বর্জনশীল আর অবর্জনশীল। দেখেন ঘটনা এ, ঘটনা বি, নর্মাল করে দেখেন তো এ ঘটনা বি ঘটনা, দেখেন তো এ এবং বি এর মধ্যে কোনো কমন আছে কিনা, কোনো কিছু কমন, মানে দুইটার মধ্যে মিল আছে। 2 4 6 3 5 কোনো মিল নাই, তাহলে এটা হচ্ছে বর্জনশীল ঘটনা, কমন নেই। আবার দেখেন এখানে দেখেন তো দুইটার মধ্যে কোনো কমন আছে কিনা, 2 4 5 6 3 4 5, এখানে 4 আর 5 কমন আছে, 4 আর 5 কমন আছে। কমন যেহেতু আছে, কমন থাকলে সেটা হচ্ছে অবর্জনশীল ঘটনা, মানে দুইটার মধ্যে কোনো মিল থাকলে অবর্জনশীল, আর মিল না থাকলে বর্জনশীল। ক্লিয়ার? দুইটা ঘটনার মধ্যে যদি কোনো মিল থাকে সেটা হচ্ছে আমাদের অবর্জনশীল, আর যদি কোনো মিল না থাকে সেটা হচ্ছে বর্জনশীল। ক্লিয়ার? তাহলে বর্জনশীল ঘটনা কাকে বলে, অবর্জনশীল ঘটনা কাকে বলে? দুইটা ঘটনার মধ্যে কোনো মিল থাকলে সেটা হচ্ছে বর্জনশীল হবে, মিল না থাকলে, আর মিল থাকলে অবর্জনশীল হবে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে স্বাধীন ঘটনা, এইটাই পরীক্ষায় বেশি আসে, এটাই সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্বাধীন ঘটনা। এখানে মনে রাখবেন, এই যে এটা দেখবেন, এই সূত্রটা মনে রাখেন, এটা মনে রাখেন, অঙ্কের মাধ্যমে বুঝাই দেবো। স্বাধীন ঘটনা যে ঘটনাগুলো একটি ঘটনা ঘটার সাথে আরেকটি ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নাই। যেমন আপনি মামার বাসায় বেড়াতে যাবেন, তার সাথে আপনার ধরেন এইচএসসি পরীক্ষার রেজাল্টের সাথে সম্পর্ক তেমন নাই। বা আপনি ছবি দেখেন, কয় ঘন্টা ছবি দেখেন, তার সাথে আপনার হাতের লেখার স্পিড, তার কোনো সম্পর্ক নাই। তাহলে এইগুলো হচ্ছে স্বাধীন ঘটনা। আবার এটা বলতে পারেন যে ছক্কা নিক্ষেপ করলেন, ছক্কা নিক্ষেপে পাস পাওয়ার ঘটনার সাথে আপনার পরীক্ষায় এ প্লাস পাওয়ার ঘটনা, তার সাথে কোনো সম্পর্ক নাই। এগুলো হচ্ছে স্বাধীন ঘটনা, অর্থাৎ একটা ঘটনার সাথে আরেকটা ঘটনার কোনো সম্পর্ক নাই, স্বাধীন। তাহলে অধীন ঘটনা কি, যে কোনো ঘটনা ঘটা বা না ঘটার সাথে অন্য ঘটনা দ্বারা প্রভাবিত হলে তাকে অধীন ঘটনা বলে। একদম বলি, যেমন আপনার মামা আসলে আপনি ঘুরতে যাবেন, তাহলে আপনার মামা আসার সাথে আপনার ঘুরতে যাওয়ার একটা কি আছে, অধীন সম্ভাবনা আছে, যে মামা যদি আসে তাহলে ঘুরতে যাব, মামা না আসলে ঘুরতে যাব না। এগুলো হচ্ছে অধীন ঘটনা। স্বাধীন ঘটনা কাকে বলে, কোনো ঘটনা ঘটা বা না ঘটার সাথে যদি অন্য ঘটনার সাথে সম্পর্ক না থাকে, সম্পর্কিত না থাকে, সেটা হচ্ছে স্বাধীন। আর সম্পর্ক থাকলে অধীন। একদম সহজ কথা। যেমন আর একদম সহজ করে বলে দেই, স্বাধীন ঘটনা এই ঘটনার সাথে বি ঘটনার কোনো সম্পর্ক নাই, স্বাধীন। অধীন ঘটনা এই ঘটনার সাথে বি ঘটনার সম্পর্ক আছে, সেটা হচ্ছে অধীন ঘটনা। মানে একটা ঘটনার সাথে আরেকটা ঘটনা ঘটতে পারে, নাও ঘটতে পারে সেটা। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। গরম যে পড়ছে আজকে। ওকে, এরপর আসেন পরিপূরক ঘটনা। আগেই বুঝাইছি যে দুইটা ঘটনা মিলে এক হবে। যেমন এই দেখেন জোড় সংখ্যা পাওয়ার ঘটনা এ 2 4 6,
বিজোড় সংখ্যা পাওয়ার ঘটনা বি 1 3 5, এই দুটোর মধ্যে কোনো মিল আছে না? কোনো মিল নাই। এটা হচ্ছে আমাদের পরিপূরক ঘটনা। সম্পূরক ঘটনা, কোনো দৈব পরীক্ষার প্রাপ্ত কতগুলো বর্জনশীল ঘটনার সাথে সংযোগ সেট পরীক্ষাগুলো নমুনা সমান হলে তাকে সম্পূরক ঘটনা বলে। মানে সবগুলো সমষ্টি এক হইলে, এটা বুঝাবো সামনে আরো। সমসম্ভাব্য ঘটনা, ঘটনাগুলো ঘটার সম্ভাবনা সমান। যারা আপনি ছক্কা নিক্ষেপ করলেন, 6 পাওয়ার সম্ভাবনা যতটুকু ইজিক্যাল টু আপনার 1 পাওয়ার সম্ভাবনা ততটুকু, 6 ভাগের 1 ভাগ। সেগুলো হচ্ছে সমসম্ভাব্য ঘটনা, মানে প্রবাবিলিটি সমান। 6 পাওয়ার সম্ভাবনা যেরকম, 1 পাওয়ার সম্ভাবনা ওই রকম, তাহলে সেটা হচ্ছে সমসম্ভাব্য ঘটনা। ঠিক আছে? এটা হচ্ছে যেমন 1 পাওয়ার সম্ভাবনা যেরকম, 2 পাওয়ার সম্ভাবনাও একই রকম, সেটা হচ্ছে সমসম্ভাব্য ঘটনা। সেট, সসীম সেট, অসীম সেট, সার্বিক সেট, ফাঁকা সেট, পূরক সেট, বিন্যাস, সমাবেশ, এগুলো বুঝাবো। তারপর হচ্ছে আরোহী অবরোহী সম্ভাবনাগুলো কতে আসে, সূত্রগুলো দেখে রাখতে হবে, সূত্রগুলো বুঝাইতে হবে। চলো আমরা সূত্রগুলো একটু দেখি। বর্জনশীল ঘটনার সূত্র, বর্জনশীল ঘটনার সূত্র কি? এটা হচ্ছে ইউনিয়ন, এটা হচ্ছে আমাদের ইউনিয়ন, এটা হচ্ছে কমন প্লাস আনকমন দুইটাই। এটা হচ্ছে ইউনিয়ন, কমন প্লাস আনকমন দুইটাই। তো চলুন আমরা একটু দেখি। এটা কমন প্লাস আনকমন দুইটাই নিতে হয়। আর এই যে এখানে ইন্টারসেকশন, এটা হচ্ছে শুধু কমন গুলো নিবেন, আনকমন গুলো আসবে না। এখানে কমন প্লাস আনকমন, এখানে শুধু কমন গুলো নিবেন। যারা সেট করছে তারা তো জানেনি। যেমন এ ঘটনা 2 3 4, আর বি ঘটনা 1 3 5। তাহলে আপনি যদি ঘটনাটা এরকম বলেন যে ঘটনাটা হচ্ছে এরকম যে এ ইউনিয়ন বি, তাহলে ইউনিয়ন বলে কি হবে? আপনার কমন প্লাস আনকমন দুইটাই, এর মান হচ্ছে 2 3 4। ইউনিয়ন বি এর মান হচ্ছে 1 3 5। এই দুইটার মধ্যে কমন কোনগুলো? কমন, কমন হচ্ছে 3। আর কোনো কমন আছে? নাই। তাহলে এটা উত্তর কত আসবে? 1 থেকে শুরু করেন, প্রথম থেকে, প্রথমে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5। আর যদি এটা ইন্টারসেকশন হইতো, যদি আপনার এটা ইন্টারসেকশন হইতো, তখন এই যে যদি সেন্ট এরকম হইতো, এই যে এটা এখানে যদি এরকম সেন্টে হইতো, যে এরকম, তখন শুধু আপনি কোনটা নিতেন? শুধু কমন গুলো নিতাম, কমন। এই দুটার মধ্যে কমন কোনটা? শুধু 3 হচ্ছে কমন, বাস। তখন নিতাম শুধু আমরা কমন গুলো। তার মানে ইন্টারসেকশন হচ্ছে শুধু কমন, আর ইউনিয়ন হচ্ছে কমন প্লাস আনকমন দুইটাই। তারপরে আসেন আরো আরো সূত্র আছে, যে সম্ভাবনা আর বর্জনশীল ঘটনার সূত্র। বর্জনশীল ঘটনার সূত্র হচ্ছে যে এ ইউনিয়ন বি, এর সূত্র হচ্ছে, মানে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, এই সূত্রটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। আর অবর্জনশীল হইলে, অবর্জনশীল, তখন প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর সূত্রটা এরকম হবে যে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস probability of A intersection B, probability of A intersection B। এরপরে আসেন আপনার বর্জনশীল, অবর্জনশীল এবং স্বাধীন ঘটনা। এটা পরীক্ষায় বেশি আসে, সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি আসে যে স্বাধীন ঘটনা। স্বাধীন ঘটনা এই সূত্রটাই সবচেয়ে বেশি পরীক্ষায় আসে। হ্যাঁ, স্বাধীন ঘটনা সূত্রটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। probability of A আর বি, এই দুইটার গুণফল, প্রবাবিলিটি অফ এ এবং বি ইন্টারসেকশন বি, সূত্র হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। স্বাধীন ঘটনার গুণফল হচ্ছে এটা, স্বাধীন ঘটনা, স্বাধীন ঘটনার সূত্র হচ্ছে এটা। এটাই পরীক্ষায় বেশি আসে, এই যে এটা, এটাই পরীক্ষায় বেশি আসবে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। পরীক্ষা এটা বেশি আসে, আর এটা মাঝে মধ্যে আসে, তবে এটা পরীক্ষায় বেশি আসে। স্বাধীন ঘটনা, ঘটনাগুলো স্বাধীন কিনা তা প্রমাণ করে দেখাও, যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি
প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি, দুইটা সমান হয়, সমান হলে স্বাধীন ঘটনা হবে। এটা পরীক্ষায় বেশি আসে। হ্যাঁ, এই স্বাধীন এবং অধীন ঘটনাগুলো স্বাধীনটা বেশি আসে পরীক্ষায়। আর আর কি আছে দেখি। এবং ও কিন্তু সব থাকলে প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি, আর সূত্র প্রয়োগ করতে হবে কমপক্ষে অন্ততপক্ষে যে কোনো এক অথবা বললে, অথবা অথবা হচ্ছে এটা হচ্ছে অথবা। আচ্ছা, এগুলো হচ্ছে সূত্র, তো সূত্রগুলো এগুলো লেখা বুঝাইতে হবে। আর বলের বিষয়গুলো একটু বুঝাবো, আমি একটু বুঝাই ছক্কার বলের নমুনা ক্ষেত্রগুলো বুঝাই নি, তাহলে আমরা অঙ্ক করতে সুবিধা হবে। হ্যাঁ, আমি নমুনা ক্ষেত্রগুলো বুঝাই। ধরেন দুইটি ছক্কার নমুনা ক্ষেত্রটা বুঝায় নি, কারণ এটা পরীক্ষায় আসবে তো বেশি, এ দেখায় নি। ছক্কা কয়টা? দুইটা। দুইটা ছক্কার নমুনা ক্ষেত্র। দেন ছক্কা হচ্ছে এ 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, এটা হচ্ছে নমুনা ক্ষেত্র। যদি কখন ছক্কা খেলে থাকেন, একসাথে যদি দুটা ছক্কা খেলেন, কিরকম হইতে পারে সম্ভাবনা দেখেন। হইতে পারে কি, দুইটা ছক্কারই এখানেও এক পড়লো, এখানেও এক পড়লো, হইতে পারে এখানে এক, দ্বিতীয় ছক্কায় 2, 1 3 1 আর 4, প্রথম ছক্কায় 1, দ্বিতীয় ছক্কায় 5, প্রথম ছক্কায় 1, দ্বিতীয় ছক্কায় 6, হইতে পারে না? পারে। আবার হইতে পারে কি, 2 আর 1 পড়লো, 2 আর 2 2 পড়লো, 2 আর 3 পড়লো, 2 আর 4 পড়লো, 2 আর 5 পড়লো, 2 আর 6 পড়লো, হইতে পারে। আবার হইতে পারে কি, প্রথম ছক্কায় 3, দ্বিতীয় ছক্কায় 1, 3 2 3 3 3 4 3 5 3 আর 6 পড়লো। আবার হইতে পারে কি, 4 1 হইতে পারে, 4 2 হইতে পারে, 4 3 হইতে পারে, প্রথম সংখ্যায় 4, দ্বিতীয় সংখ্যায় 4, প্রথম সংখ্যায় 4, দ্বিতীয় সংখ্যায় 5, প্রথম সংখ্যায় 4, দ্বিতীয় সংখ্যায় 6। আবার হইতে পারে কি, 5 1 5 2 5 3 5 4 হইতে পারে, 5 5 হইতে পারে, 5 আর 6 হইতে পারে। আবার প্রথম ছক্কায় 6, দ্বিতীয় ছক্কায় 1, প্রথম ছক্কায় 6, দ্বিতীয় ছক্কায় 2, প্রথম ছক্কায় 6, দ্বিতীয় ছক্কায় 3, প্রথম ছক্কায় 6, দ্বিতীয় ছক্কায় 4, প্রথম ছক্কায় 6, দ্বিতীয় ছক্কায় 5, প্রথম ছক্কায় 6, দ্বিতীয় ছক্কায় 6। লুডো খেলে তো এগুলো বুঝার কথা আপনাদের, যারা লুডো খেলতে পারেন তাদের জন্য তো ইজি। আর মুদ্রায় আছে পিঠ কয়টা? দুইটা, হেড আর টেল, এছাড়া অন্য কিছু হইতে পারে? পারে না। তো হইতে পারে কি, আপনি যে নিক্ষেপ করলেন, মুদ্রায় উঠলো হেড, ছক্কায় 1, মুদ্রায় হেড, ছক্কায় 2, মুদ্রায় হেড, ছক্কায় 3, মুদ্রায় হেড, ছক্কায় 4, মুদ্রায় হেড, ছক্কায় 5, মুদ্রায় হেড, ছক্কায় 6। আবার হতে পারে কি, টেল আর 1, টেল 2, টেল 3, টেল 4, টেল 5, টেল 6। কেমন? আপনি একটা ছক্কা আর একটা মুদ্রা দুটো একসাথে নিক্ষেপ করলেন, ছক্কায় উঠলো 3, মুদ্রায় উঠলো হেড, হইতে পারে না? দে হেড আর 3 উঠলো, হইতে পারে, সম্ভাবনা আছে। এ হচ্ছে আপনার টোটাল একটি ছক্কা এবং একটি মুদ্রার নমুনা ক্ষেত্র। এগুলো বুঝাচ্ছি কেন? কারণ এগুলো লাগবে, নেক্সট ক্লাসে আমি অঙ্ক করাবো, তো এই জন্য আমি এগুলো আগে শিখাই নিতেছি, যেন আপনাদের ঝামেলা না হয়। হ্যাঁ, এগুলো যেন আপনাদের ঝামেলা সৃষ্টি না করে, একটি ছক্কা একটি মুদ্রা। এবার আসেন দুইটি মুদ্রা, সেক্ষেত্রে নমুনা কেন্দ্র কেমন হয়? দুইটি মুদ্রা, যেমন নমুনা ক্ষেত্র হেড আর টেল, হেড আর টেল, হেড টেল, হেড টেল। দুইটা মুদ্রা যদি একসাথে নিক্ষেপ করেন, হইতে পারে কি, প্রথমটাই হেড, দ্বিতীয়টাই হেড, প্রথমটাই হেড, দ্বিতীয়টাই টেল, অথবা হেড টেল, টেল হেড,
প্রথমটায় উঠলো টেল, দ্বিতীয়টায় উঠলো হেড, বা প্রথমটায়ও টেল, দ্বিতীয়টাও টেল। এ হচ্ছে আপনার দুইটা ছক্কা যদি একসাথে নিক্ষেপ, দুটি মুদ্রা যদি একসাথে নিক্ষেপ করেন, হেড আর টেল, প্রথমটাই হেড, দ্বিতীয়টাই হেড, প্রথমটাই টেল, দ্বিতীয়টা টেল, একটা হেড একটা টেল, একটা টেল একটা হেড, দুইটা মুদ্রা। এইবার আসেন তিনটা মুদ্রা একসাথে নিক্ষেপ করলে কি হবে? তিনটি মুদ্রা, তিনটি মুদ্রা যদি আপনি একসাথে নিক্ষেপ করেন সেক্ষেত্রে কি হবে নমুনা ক্ষেত্রটা দেখেন। হেড 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 টেল টেল হেড টেল টেল হেড আর টেল। ওকে, প্রথমে দুইটা লেখা নিলাম, পরে একটা, এই দুইটার জন্য লিখলাম উপরেরটা, আর নিচে হেড আর টেল আবার নতুন করে একটা আসছে। তাহলে হতে পারে কি তিনটা হেড হইতে পারে, বা একটা হেড, দুইটা হেড একটা টেল, হেড টেল হেড, হেড টেল টেল। কিভাবে পাইলাম? এটা লিখলাম প্রথমে, পরে ওইগুলো দুটো রাখলাম। এখানে দেখেন টেল হেড হেড, টেল হেড টেল, টেল টেল হেড, টেল টেল টেল। এই হচ্ছে আমাদের তিনটি মুদ্রা নিক্ষেপ করলে তার নমুনা ক্ষেত্র, আর দুইটি মুদ্রা নিক্ষেপ করলে তার নমুনা ক্ষেত্র। ঠিক আছে, মানে কোনটা নমুনা ক্ষেত্র কি হইতে পারে, নমুনা ক্ষেত্রগুলো দেখাচ্ছি আমি এখন। আর দেখি কি আছে, ছক্কার উপর জোড় সংখ্যা, মুদ্রায় দুটি মাথা হওয়ার ঘটনা স্বাধীন। ওকে, এগুলো দেখাইছি, এগুলো পরে দেখবেন আপনারা। ওকে, ধরেন আপনি পরীক্ষায় বাংলায় পাশ করতে পারেন, তার সম্ভাবনা হচ্ছে 20%। আইসিটিতে পাশ করতে পারেন, তার সম্ভাবনা হচ্ছে 40%। বাংলা এবং আইসিটি উভয় পরীক্ষায় পাশ করতে পারেন, বাংলায় পাশ করতে পারেন, আইসিটিতে পাশ করতে পারেন, দুইটা পরীক্ষায় পাশ করতে পারেন। ধরেন আপনার এর সম্ভাবনা হচ্ছে 10%, যে দুইটা সাবজেক্ট পাশ করবেন। এরকম থাকে না যে বাংলায় পাস 20%, আইসিটিতে পাস করার সম্ভাবনা 40%, উভয় সাবজেক্টে পাস করার সম্ভাবনা 10%। এটা হচ্ছে এরকম, বাংলায় পাস মানে প্রবাবিলিটি অফ এ সমান সমান 0.20, আইসিটিতে পাস প্রবাবিলিটি অফ বি সমান সমান 40। বাংলা এবং আইসিটি উভয় বিষয়ে পাস, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু 0.10। যে কোনো একটা বিষয়ে পাস, বাংলা অথবা আইসিটি বিষয়ে পাস, এ ইন্টারসেকশন ইউনিয়ন বি। সূত্র হচ্ছে এরকম, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এইটুকু। প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে প্রবাবিলিটি অফ এ এর মান কত? 20। প্রবাবিলিটি অফ বি এর মান কত? 40 মাইনাস একসাথে ঘটার সম্ভাবনা 0.10, 0.50। বাংলা অথবা আপনার আইসিটিতে পাস করবেনি, তার সম্ভাবনা হচ্ছে 50%। যাই হোক, আমি আজকে অঙ্ক করাবো না, আমি আজকে সূত্রগুলো দেখাইলাম। আর ঘটনা কি, ঘটনা হচ্ছে কি, ঘটনার সরল ঘটনা, যৌগিক ঘটনা, তারপরে হচ্ছে আমাদের যে অনিশ্চিত ঘটনা, নিশ্চিত ঘটনা, পরস্পর বর্জনশীল ঘটনা, স্বাধীন ঘটনা, অবর্জনশীল ঘটনা, প্লাস মুদ্রা এর যে নমুনা ক্ষেত্র, দুইটা মুদ্রা ক্ষেত্রে, একটা মুদ্রা একটা ছক্কার ক্ষেত্রে, তিনটি মুদ্রা ক্ষেত্রে, দুইটা ছক্কার ক্ষেত্রে, আবার হচ্ছে বল, এই বিষয়গুলো আমি বুঝাইলাম। যেমন বলের ক্ষেত্রে হতে পারে কি, যে আপনার একটা পাত্র, একটা পাত্রের মধ্যে আপনার এরকম হতে পারে যে হলুদ বল আছে হচ্ছে 6টা,
তারপরে হচ্ছে আপনার সবুজ বল আছে হচ্ছে 4টা, তারপরে আপনার সাদা বল আছে হচ্ছে 5টা। তো এই পাত্র থেকে 3টা বল উত্তোলন করা হয়েছে। কয়টা বল? টোটাল এই পাত্র থেকে আপনার 3টা বল উত্তোলন করছেন, 3টা। এই 3টা বলের মধ্যে হইতে পারে কি? হইতে পারে একটা সবুজ বল, হইতে পারে একটা হলুদ বল, হইতে পারে একটা সাদা বল, মানে কি ভিন্ন রকমের বল, হইতে পারে কি ভিন্ন রকম। 3টা ভিন্ন রকম হতে পারে, সম্ভাবনা আছে। এটা হচ্ছে ভিন্ন রকম 3টা। এখান থেকে 3টা বল উত্তোলন করলাম, একটা হলো সবুজ বল, একটা হচ্ছে হলুদ বল, একটা হচ্ছে সাদা বল, হইতে পারে। বা আবার এরকমও হইতে পারে, এখান থেকে আমি 3টা বল তুললাম, 3টা বলের 3টাই হইতে পারে হলুদ, বা 3টা বলে 3টা হইতে পারে সাদা, বা 3টা বলে 3টা হইতে পারে সবুজ, তাই না? কারণ সম্ভাবনা তো আছে, এটা হইতে পারে, বা এটা হইতে পারে, বা এটা হইতে পারে, সম্ভাবনা আছে। ভিন্ন রকম হওয়ার সম্ভাবনা আছে, আর এটা হচ্ছে একই রকম। 3টা বল একই রকম হওয়ার সম্ভাবনা, আর এটা হচ্ছে কি ভিন্ন রকম হওয়ার সম্ভাবনা। ভিন্ন রকম হওয়ার সম্ভাবনা আর একই রকম হওয়ার সম্ভাবনা, এগুলো আপাতত আজকে বুঝে রাখেন। পরবর্তী ক্লাস থেকে আমি অঙ্ক শুরু করব, তো তখন আমার এগুলো লাগবে। তাহলে ছক্কা, মুদ্রা, বল, ঘটনা, এইটুকু ক্লিয়ার করে আমি নেক্সট ক্লাস থেকে বোর্ডের সিকিউ সমাধান করাবো। ওকে, তাহলে আমরা ইনশাল্লাহ পরের ক্লাসে গুরুত্বপূর্ণ ক্লাস, নেক্সট ক্লাসটা হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, নেক্সট ক্লাসটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস হবে, এটা মিস করা যাবে না। আজকের ক্লাসটা অবশ্যই করতে হবে, আজকের ক্লাস না পারলে পরবর্তী ক্লাস পারবেন না। আবারও বলছি, আজকের ক্লাসটা গুরুত্বপূর্ণ, আজকের ক্লাস মিস হইলে বা না বুঝতে পারলে পরবর্তী ক্লাসটা করতে পারবেন না। এই জন্য অবশ্যই আজকের ক্লাসটা যারা এখনো করেন নাই তারা করে নিয়েন, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ, আজকের ক্লাস এইটুকুই। আল্লাহ হাফেজ।